কাছে জানতে চাই সেটি হচ্ছে যে মানে 11 দলীয় জোটের পক্ষ থেকে তো অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। তারা বলছেন যে পরাজয় নিশ্চিত জেনেও আমরা তাকে প্রার্থী করেছি, এটা গণতন্ত্রের ধারার নতুন একটি শুভ সূচনা তারা করতে চাচ্ছে। তারা এও বলেছে যে যদি অধ্যাদেশ জারির মাধ্যমে এখনো গণভোটের রায় বাস্তবায়ন করা যায় তাহলে ভোট দেওয়ার যে সুযোগ এখনো সেটা আছে, তবে ইচ্ছা মতো যে কোনো আপনার সরকার দলীয় এমপি অন্য কাউকে ভোট দিতে পারবে, সেটা তারা এখনো চেয়ে যাচ্ছেন, মানে চাচ্ছেন। সব মিলে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি বিএনপির একজন কর্মী, আমার চাওয়া পাওয়া অনেক কিছু আছে, থাকতে পারে, কিছু পেয়েছি কিছু পাইনি। আপনি অনেক জীবনে আপনিও কিছু পেয়েছেন কিছু পান না, একটা মানুষ সব পায় না। কিন্তু আমার যেখান থেকে শুরু সেখানে আপনি আশা করেন কিভাবে যে আমার বেসিক জায়গাটা আমার ওইখানে অস্তিত্বের লড়াই, সেই জায়গায় একটা ভোট মানুষ দিয়ে দিবে অকপটে। প্রশ্নটা কিন্তু ওইখানেই আসে। তার মানে কি গুপ্ত সুপ্তগুলো কি আপনি অনেক দিন দেখভাল করে মানুষ করেছেন? আমি যেমন আমারটা বুঝি, আমি যদি যদি আমার রাষ্ট্রের যন্ত্রকে, আমার রাষ্ট্রপ্রধানকে যদি আমি বকাও দিই, তা তো আমার দ্বারা এটা করা সম্ভব না, আমি এটা করতে পারবো না। তাহলে এটা চাই কিভাবে? এটা যদি অন্য কিছু হতো যে ঠিক আছে 300 আসন, একটা আসন ফেল করলো কোনো ক্ষতি নাই, দল ক্ষমতায় আসবে, 5টা আসন ফেল করলো কোনো ক্ষতি নাই। এটা একটা মাত্র রাষ্ট্রপতির পদ, সেইখানে 2/3 মেজরিটি। আপনি বুঝেন যে কতটা এটা অসামঞ্জস্য কথা, 2/3 বেশি মেজরিটি, সেইখানে আপনার ভোট আরেকখানে কিভাবে যাওয়ার প্রশ্নই আসে না, নাম্বার 1। নাম্বার 2, আমরা তো সুখে দুঃখে নিয়েই এখনো অনেকেই ফেলে চলে গেছে, সুখ দুঃখ নিয়েই কিন্তু আমরা আমাদের দলের ভেতরেই আছি। সম্মুখ সমরে যুদ্ধ করলেন, অথচ দেখেন আমার বারবার ওই কথাটাই মনে পড়ে যে জপ করো তপ করো, মরতে যদি না পারো। আচ্ছা, অলি আহমেদের জন্য আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে এই কারণে, একজন মুক্তিযোদ্ধা, তার শেষ পরিণতিটা কিন্তু ভালো না। ঠিক তেমনই আপনি যেখানেই আছেন না কেন, আপনার বাবা আপনার দাদা কি করলো সেটা বড় কথা না, আপনি কি করলেন সেটা হলো আমার কাছে বড় ইম্পর্টেন্ট। তো এই জন্য আজকের এই দিনে আমি মনে করি যে এই কথাটা ভালো লেগেছে যে পাশ ফেল করবো জানি, পাশ ফেল করি যাই করি, গণতন্ত্র রক্ষার্থে প্রতিযোগী থাকা দরকার। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। উনি তো এটা না বলে এটাও বলতে পারতেন যে বিএনপি সুবে সাদিকের সময় ক্ষমতাটা নিয়েছে। আচ্ছা, গধূলির পরেই তো আবার অন্ধকার, আমরা তো অন্ধকার চাই না। জিজ্ঞাসা করলাম, সে বলল না আমি গধূলিটাকেই বলতে চাই, কারণ দিনের আলোকে বলতে চাই। সুবে সাদিকের সময় কিন্তু সবকিছু অস্পষ্ট থাকে, কিন্তু তারপরে আমরা সবাই জানি যে স্পষ্ট হতে সূর্যোদয় হবে কিছুক্ষণের মধ্যে। তো উনি কিন্তু এটা বলতে পারতেন, আমি ওনারা অনেক বুদ্ধিমান মনে করি, কিন্তু উনি বড় একটা ডিজাস্টারের দিকে এগোচ্ছেন, সেটা হয়তো উনি বলবেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আপনার বিএনপি যে সময়টায় দায়িত্বভার নিয়েছে, অনেক রকম চ্যালেঞ্জ আছে বিএনপির, আপনি জানেন, আমি জানি, এবং বিএনপি নিজেও জানে। কিন্তু বিএনপি যেহেতু বাংলাদেশের জনগণকে ভালোবাসে, সেই কারণে বিএনপি চ্যালেঞ্জগুলো নিচ্ছে এখনও। আমি মনে করব আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণ যারা ভোট দিয়েছেন, যারা দিতে পারেন নাই, তারা প্রত্যেকে একটু ধৈর্য ধরবেন। ধৈর্যের বিকল্প কিছু হতে পারে না। হতে পারে আমাদের এখন এই মুহূর্তে ইলেকট্রিক সমস্যা, সেটা আপনি দেখেন, গ্যাস থাকা বা না থাকা এটা তো বিএনপির হাতে ছিল না। 5 মাসের বিএনপির হাতে এই গ্যাসটা যে সরকারি থাকতো একই অবস্থা হতো। তার উপর আবার হুরমুজ প্রণালী, সেটার জন্য আপনার গ্যাসটাকে বের করতে গেলে কিন্তু তেল লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, সেটার একটা থাকে। যেখানে ট্যাক্স বাড়াতো অন্য সরকাররা, সেখানে তারা কমিয়েছে, যেমন যুবক মন্ত্রণালয়ে, তারপরে আপনার শিক্ষা মন্ত্রণালয়ে, এইখানে বাজেট বাড়িয়েছে, সেখানে আমরা ট্যাক্স কমিয়েছে অনেক। হ্যাঁ, তো সেই জায়গাগুলোকে আমাদের বুঝতে হবে সরকার ভালো চাওয়ার জন্য। যেমন ধরেন অন্য সরকাররা কি করেছে আপনি নিশ্চয়ই মনে আছে যে দরকার পড়লে কাজের মেয়ে দিয়ে খাতা দেখাও, কিন্তু সবাই পাস করতে হবে, জিপিএ 5 পাইতে হবে, এবং জিপিএ 5রা খুব গর্ব করে বলতো আই এম এ জিপিএ 5। সো ওই জায়গা থেকে বর্তমান মন্ত্রী কি বলেছে যে মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মন খুলে নাম্বার দেওয়া যায় না। হ্যাঁ, নাম্বার দেওয়া যায় না। আপনি যদি না লেখেন, আমি মন খুলে নাম্বার দেওয়ার কোনো অপশন নাই, আপনি যা লিখবেন আমি সেটার উপর নাম্বার দিব। এই যে জায়গাটায় আসছে, প্রথমে কিন্তু এই জায়গাটায় আসতে ধাক্কা লাগবে,
যখন বলবে যে আরে 51% ফেলের হার, এটা কিভাবে মেনে নেওয়া যায়? কিন্তু এটা 1 বছরে যখন বাচ্চারা দেখবে যে ওদেরকে কোনো স্যাক্রিফাইস করে না, এক্সকিউজ করে নাই, সো আমাকে পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নাই, ওরা কিন্তু 1 বছরে দাঁড়িয়ে যাবে। তো এই জায়গাগুলো প্রথমে সবগুলো জায়গা থেকে ধাক্কা আসবে। যেমন ধরেন টিকা, বিএনপির এখানে কি করার ছিল? কিছুই করার ছিল না। হরমুজ প্রণালী, বিএনপির এখানে কি করার ছিল? কিছুই করার ছিল না। তাহলে এই করার যে ছিল না, আপনার জিও পলিটিক্সের যুদ্ধে প্রত্যেকটা দেশ সাফার করছে, কম হোক বেশি হোক, তো বাংলাদেশও সাফার করবে, হয়তো পড়ে গেছে। আমরা যে জায়গাটা থেকে শুরু করেছিলাম, আমাদের সামনে দুটো অপশন ছিল। যেহেতু আপনি একটা দীর্ঘ লড়াই করে আপনার ইকোনমি, আপনার জননিরাপত্তা, প্রত্যেকটা জায়গায় এক ধরনের চ্যালেঞ্জ ছিল। ফ্যাসিস্টকে আপনি বিদায় করেছেন, ভালো কথা, কিন্তু তারপরে যে সময়টা পেয়েছেন, সেই সময়টা পুনর্গঠনের যে সুযোগটা ছিল সেটাকে আপনি কাজে লাগাননি, বরং আপনি ঘৃণা ছড়িয়েছেন। কিন্তু এই বিএনপির না, আমি ওই কারণে বলছি যে ঘৃণা ছড়িয়েছেন। আপনার যে ধরনের একটা স্থিতিশীলতা আনা সম্ভব ছিল, আপনি সেদিকে চেষ্টা করেননি। আমি কালকে একটা টেলিভিশনে বললাম, একটু আগে দেখলাম ফটোকাট করেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্বকালে বাংলাদেশের ব্যবসায়ীরা তার সাথে একটু দেখা করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তিনি তাদেরকে সময় দেননি। অথচ আমেরিকার থেকে একজন কেরানি এলেও তিনি তাদের সাথে আচরণ করতেন যেন তার জামাই বাড়ি থেকে আত্মীয় এসেছে। যত ধরনের যত্ন করা তিনি সেটি করতেন। স্টারলিংকের একজন কর্মকর্তা এসেছিলেন, তার কাজ হচ্ছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু তিনিও ডক্টর ইউনূসের সাথে দেখা করে, যে ওই যে বলে না যে চল অমুক আমাদের এলাকার একজন আসেন, আমরা একটু দেখা করে যাই, তারা আসতেন, তারা মনে করতেন ডক্টর ইউনূস তাদের লোক, এবং তাদের লোক এটি তো তিনি শেষকালে প্রমাণ করেছেন। এখন এর ভেতর থেকে আমাদের একটা অপশন ছিল, ভোট এসেছিল দিনের শেষ ভাগে, আমাদের দুটো অপশন ছিল, একটা হচ্ছে গোধূলি, তারপরে অন্ধকার। মানুষ অন্ধকারটা নেয় নেই, বেহেনি। বাংলাদেশের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা, এখানকার গরিব মানুষ, যে নারীটা নির্ভয়ে বাড়ি থেকে বাজারে আসতে চায়, তার কর্মস্থলে আসতে চায়, ওই নারী বিএনপিকে বেছে নিয়েছে কেন? কারণ হচ্ছে তিনি জেনেছেন যে আরেকটা অপশন এখানে আছে, যারা ক্ষমতায় গেলে আগেই বলে দিয়েছে নারীকে আমি 4 ঘন্টা না 6 ঘন্টার বেশি বাইরে থাকতে দিব না, কাজ করতে দিব না। সুতরাং 5 ঘন্টা গরমের মধ্যে হাঁসফাঁস করছে, গ্রামের যে শিক্ষার্থী পড়তে পারছে না গরমের কারণে, আপনি তার কাছে যাই বলেন না কেন, জুলাই বলেন, আগস্ট বলেন, সেপ্টেম্বর বলেন, তার কাছে এগুলো কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো কিছুই নাই। যে মা গভীর রাতে উঠে পিটপিট করে জ্বলা চুলা রান্না করে অফিসে যান, তার কাছে কোনো কিছুর দাম নেই, সংস্কার ইত্যাদি ইত্যাদি, তার কাছে বলা হচ্ছে, তার চাওয়া হচ্ছে গ্যাসটা প্রপারলি কখন আসবে। এর বাইরে যদি আপনি তাকে ব্যাখ্যা দিতে যান, সে ব্যাখ্যা শুনতে চায় না। আমার কাছে যেটা মনে হয়, তার মানে কি যে সম্পূর্ণ দায় বিএনপির? নো, বিএনপি একটা বড় জায়গা, আপনি খেয়াল করে দেখবেন, এনার্জি সেক্টরে যখনই বিএনপি দায়িত্বটা গ্রহণ করে, একটা গ্লোবালি একটা যুদ্ধ শুরু হয়ে যায়, এবং এনার্জি সেক্টরটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করে। একই সঙ্গে এনার্জি ইস্যুতে বিএনপির আগের টার্মেরও কতগুলো ক্ষত কিন্তু আছে, সেটি আপনি কানসার্ট বলেন, অন্যান্য জায়গায় বলেন। এর থেকে শিক্ষাটা গ্রহণ করা দরকার। আর জামাতের যেটা বলেছেন, আমি জামাত যেটা করছে এটাকে আমি দেখি রাজনীতি নিয়ে তারা পলিটিক্স করছে। জামাত রাজনীতি নিয়ে পলিটিক্স করছে কিভাবে? সে একটা বিএনপির সঙ্গে জামাতের যে সমস্ত জায়গাগুলোতে সংঘাত হয়েছে, তার একটা বড় ইস্যু ছিল কর্নেল অলি আহমেদ, তার নির্বাচনী আসন। অথচ বিএনপি যখন 2001 সালের শেষ দিকে সে বিপদে ফেলে দিয়ে গেছে বিএনপিকে, যারা তাদের একজন হচ্ছেন কর্নেল অলি আহমেদ। আজকে তিনি যাই বলুন না কেন, তিনি ওই মুহূর্তে বিএনপি থেকে যদি বের হয়ে এসে আলাদা দল না করতেন, হয়তো অন্য ইতিহাস হতো, নাম্বার 1। সুতরাং তিনি এখন যেটা বলছেন যে বিএনপির জন্য তার দরদের যে জায়গাটা, আমার ধারণা সেটা সম্ভবত পারফেক্ট কথাটা না, এর পেছনে হয়তো অন্য কোনো ব্যাপার আছে। এক, দ্বিতীয়ত জামাতের পক্ষ থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে আমরা এমন কতগুলো পদে নিরপেক্ষ লোক আমরা বসাতে চাই, আমাদের দলের না, অন্য দলের, অথবা নিরপেক্ষ লোক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি নেট সার্চ দিলে পাবেন, যখন অন্তর্বর্তী সরকারের সময় হেলথের ডিজি নিয়োগ করা হবে,
তখন তাদের যে ডক্টরস ফোরাম এবং ড্যাব তাদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ হয়েছে এবং শেষ পর্যন্ত জামাত তার ফুল ফোর্স দিয়ে সেখানে তাদের অনুগত অথবা তাদের সমর্থককে হেলথের ডিজি হিসাবে নিয়োগ দিতে পেরেছে। জামাত ওই ধরনের নিরপেক্ষ লোক চায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য অন্তর্বর্তীকালীন সময়ে তারা 1100 জামাত শিবিরের কর্মীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে, কিন্তু তাদের কোনো সাইনবোর্ড আপনি পাবেন না, আপনার তার অ্যাড্রেস খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে, কারণ তার কোনো সাইনবোর্ড নাই। এই যে কৌশল, এই যে জায়গাটা, আমি এনসিপি ওই একই কথা বলছি। আচ্ছা, এনসিপি তো 2টো নারী আসন পেয়েছে, তাই না, পার্লামেন্টে? তো বাংলাদেশের এনসিপির বাইরে অনেক উইমেন এখানে আছে, এম্পাওয়ার্ড উইমেন আছে যারা পলিটিক্সে কন্ট্রিবিউট করতে পারে। তো এনসিপি বলতো যে আমার দলের 2জন নেত্রীকে আমি নমিনেশন দিব না, জুলাইয়ে ভূমিকা রেখেছে কিন্তু কোনো দলের সাথে নাই, এই ধরনের একজনকে এসে আমি নমিনেশন দিব। কেন? কারণ জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে বিস্তৃতি, সেই বিস্তৃতিকে আমি অনুসরণ করে আমার দল থেকে একজন দিব, দলের বাইরে থেকে একজন দিব। সেটা কি বলেছে? বলে নাই। তার মানে হচ্ছে যে সবাই ওই যে বললাম রাজনীতি নিয়ে পলিটিক্স করে। জামাত এই সময়কালে মুক্তিযুদ্ধ ইস্যুটা বারবার সামনে আনছে, আপনি খেয়াল করে দেখবেন। তো যখন রাজনীতিটাকে ব্যবহার করে কেউ অন্যায়ভাবে, অসৎভাবে, তখন আমরা ওটাকে প্রতীক অর্থে বলি যে এটা তো রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকায় দিছো তুমি। তো জামাত এমন একটা দল যারা সব সময় রাজনীতির ভেতর পলিটিক্স ঢুকায় দেয়, এটা সব জায়গায় তারা। আপনি দেখেন নারীকে তারা গোলাপ ফুলের সঙ্গে তুলনা করে, আবার নারীকে 5 ঘন্টা কাজ করবে। আপনিই বলেন, আপনি তো একটা মাল্টি ন্যাশনালের চাকরি করেন, মাল্টি ন্যাশনালের একই মালিক, আপনার নারী 5 ঘন্টা শ্রম দিবে, পুরুষ 9 ঘন্টা শ্রম দিবে, 8 ঘন্টা, একই বেতন, একই স্যালারি, একই সুযোগ হবে না। তার মানে কি, তোমাকে হাতে যদি তাকে না মারিতে পারো, দাঁতে মারিত শত। জসিমউদ্দিন কবিতা লিখছিল না, কবর কবিতা, সেই দাঁতে মারিত শতর মধ্যে নারীকে ফেলে দিয়েছে যে তোমাকে আমি চাকরি থেকে সরাবো না, কিন্তু আমি এমন কিছু পন্থা অবলম্বন করাইব যাতে চাকরি তোমাকে সরাইয়া দেয়। গেল। তারপর আপনি দেখেন, আপনি স্টেপ বাই স্টেপ আসেন, নারীদেরকে বেছে নিল তারা ফতোয়া দেওয়ার জন্য, নারীদেরকে দিয়ে ওটা কি বলে, ওই যে টিকিট দেওয়া শুরু করলো, দুজকের টিকিট দেওয়া শুরু করলো। আপনার জামাতের আমির নিজে তার ফেসবুকে কি লিখলো, যে নারীরা, এবং তার আগে যে এটা আল জাজিরায় তার 1 সপ্তাহ বা 5-6 দিন আগে আল জাজিরায় উনি সাক্ষাৎকার দিয়েছিলেন, যা ফেসবুকে একদম হুবহু তাই, শুধুমাত্র একটা বাজে গালি ওটার সাথে সংযোজিত ছিল। যদিও পরে তারা অস্বীকার করলো যে তারা এটা করে না, এটা হ্যাক হয়েছিল। হ্যাক যদি হয়, হ্যাক ভেরিফাই আইডি হ্যাক হলে হ্যাক খুঁজে পেতে 1 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ওটা পাওয়া যায় না, তাকে আবার অনেক লেখালেখি করতে হয়। আমরা 3-4 ঘন্টা পরে আবার তরতাজা আইডি দেখলাম। সেই তরতাজা আইডির মধ্যে যখন তাদেরকে বললো যে ঠিক আছে তোমাদের আইডির ইটা দাও, আমরা এটা চেক করবো, এটা ফ্যাক্ট চেক করব, তখন কিন্তু তারা দিতে স্বীকার করলো না। এই যে তারা প্রতি মুহূর্তে, আপনি দেখেন রাজনীতির ভেতরে পলিটিক্স ঢুকালে কি হয়, কয় না যে ডিম পারে হাসে খায় বাগদাসে। আপনার বিএনপি হলো রাষ্ট্রের দায়িত্বে, জামাতের শফিক মাননীয় সংসদ সদস্য, সরি শফিকুল ইসলাম মাসুদ বক্তৃতায় বলে আমি 2 ঘন্টার মধ্যে আমি একটা ওসিকে খেয়ে ফেলছি, বদলি করে দিয়েছি, এবং একটা মেজরকে আমি বদলি করে দিয়েছি। দেখেন কত ক্ষমতা রাখে। মাননীয় সংসদ সদস্য সরকারি দলের খুলনা ডিভিশন এলাকায় আমাকে বলল, মনি শোন, আমরা একসঙ্গে ইউনিভার্সিটি পড়ছি, আমার সিনিয়র ভাই, বলল শোন, বললো যে আমার চাচি আমাকে বললো বাবা মনোনয়ন তো ভালোই পাইছো, কিন্তু মার্কাটা এটা যদি না পাইতো তাহলে খুব ভালো হইতো। আপনি চিন্তা করেন, একজন সংসদ সদস্যের ঘরের ভিতর ঢুকে গেছে, কোন পর্যন্ত ঢুকছে, নর্মাল ঘরগুলা ঢুকছে তো ঢুকছেই, সংসদ সদস্যের ঘরে ঢুকে গেছে যে মার্কাটা যদি খালি চেঞ্জ করতে পারতা। এই যে এই জায়গাটায় আসতে তারা, আমরা যখন রাষ্ট্র নিয়ে, ফ্যাসিস্ট নিয়ে যখন ব্যস্ত ছিলাম, তারা কিন্তু ফ্যাসিস্টের সঙ্গে মিশে গিয়ে তারা কিন্তু এই কাজগুলো করেছে। এবং ফ্যাসিস্টের সঙ্গে যখন মিশে যাওয়া, একদম বিলীন হয়ে যাওয়া, সেটাকেই বলে আপনার রাজনীতির ভিতরে পলিটিক্স।
এটা আমরা এটা পারবো না। জি, শরীফুজ্জামান শরীফ আপাতত বলছিলেন ফ্যাসিস্টের কথা বারবার উঠলো আলোচনায়, সেটা হচ্ছে যে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নতুন করে ফ্যাসিস্টের জন্ম দেয়া হচ্ছে। এখন এই জন্মটা, এটা এর আগে আমি এই প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট জন্ম দিচ্ছে, এটা সাধারণত সম্ভবত বিএনপিকে ইঙ্গিত করে তিনি কথা বলেছেন, কারণ বিএনপি এখন সরকারে এবং সরকারকে তারা তো চাইলেই নাকি নামিয়ে দিতে পারে। এই যে সরকার হটাও, মাঝখানে তো ব্যাপক কথাবার্তা হলো, তো ফ্যাসিস্টের আবারও সেই ফ্যাসিস্টের দিকে আমরা যাচ্ছি কিনা? ধন্যবাদ। আমি আগের দুটো শব্দ একটু যুক্ত করে নিই। আমি প্রথমত মনে করি অধ্যাপক হুমায়ুন আজাদ যেটা বলেছিলেন যে একজন মুক্তিযোদ্ধা চিরকালের মুক্তিযোদ্ধা নন। আমি কর্নেল অলির ক্ষেত্রে কিন্তু একজন রাজাকার চিরকালের রাজা। রাজাকার। কর্নেল অলির ক্ষেত্রে আমি এটিকে শতভাগ পারফেক্ট মনে করি এবং তাকে দেখেই আমার এটি মনে হয়। দশে দ্বিতীয় দশ। জায়গাটা হচ্ছে দশে দশ। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনি খেয়াল করবেন আমাদের এখানে যেমনি ভাবে মুক্তিযুদ্ধ ব্যবসার একটা বিরাট ব্যবসার সেক্টর হয়ে উঠেছিল, আওয়ামী লীগ যেটা করেছিল, এখন জুলাই ব্যবসাটা অনেক দিন করার পর জামাত আবার সেই মুক্তিযুদ্ধ ব্যবসায় নেমে পড়েছে। কিভাবে? কর্নেল অলি আহমেদের পলিটিক্যাল হিস্ট্রির থেকে তার মুক্তিযুদ্ধ পরিচয়টাকে বারবার তার হাইলাইট করছে এবং তাদের একজন নির্বাচনের প্রার্থী, গত নির্বাচনের প্রার্থী ছিলেন, কি যেন নাম ওনার, আমাদের প্রধানমন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমাকে চিনো না, আমি তারেক রহমানের ক্যান্টনমেন্টের এই ভদ্রলোক, তিনি বলছেন যে এবার প্রমাণিত হবে যে বিএনপি নাকি জামাত মুক্তিযুদ্ধের পক্ষের। কেন? মির্জা ফখরুলের থেকে সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা হচ্ছে কর্নেল অলি, সুতরাং কর্নেল অলিকে যদি বিএনপি সমর্থন না করে তাহলে ধরে নিতে হবে তাদের ভাষায় যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না। জামাত যখনই বিপদে পড়েছে তখন এই কার্ডটাকে তারা ব্যবহার করে এবং এটা কিন্তু যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হচ্ছে যে কর্নেল অলি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তারা একজন বীর মুক্তিযোদ্ধাকে মনোনীত করেছে, অথচ বিএনপি, তার অর্থ হচ্ছে জামাত এখানে মুক্তিযোদ্ধার নামে যেটা বলার চেষ্টা করছে, যেটা সে মার্কেটে আনার চেষ্টা করছে, এটা জামাতের রিয়েল কোনো ফিলিংস না। জামাত এখানে দেখাতে চায় যে আমি, জানেন, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি। যদি সেটি হয়, এখন পর্যন্ত তারা চেষ্টা করে ৭১কে কিভাবে ছোট করা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছেন চিত্র প্রদর্শনীতে জুলাই উপলক্ষে, সেখানে রাকসু তাদের নেতৃত্বাধীন, সেখানে দাড়িপাল্লা এবং দাড়িপাল্লার উপরে ২৪, তার ওজন অনেক বেশি, ৭১-এর ওজন অনেক কম। ৭১ উঁচু হয়ে আছে, ২৪ দেখেছি আমরা কার্টুন। এর আগেরটা কথা মনে করিয়ে দেই, যে সুজন মানে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিল, মনে পড়ে? রিক্সা চালক সুজন। সেই সুজনের হাতে দাড়িপাল্লা ধরিয়ে দিয়ে চাকসুর উদ্যোগে তারা চিত্র প্রদর্শনী করেছিল কয়েক মাস আগে, এবং এটি নিয়ে যখন সমালোচনা হয় তখন বলেছে আমরা ভুল করে ফেলেছি। আপনি বিএনপির যে প্রসঙ্গটি বলেছেন, বিএনপি এখন জামাতকে নিয়ে যেটা বলে, এটা যদি বিএনপি রিয়েলি বিশ্বাস করে বলে তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য এটা খুবই ইতিবাচক হবে। কিন্তু বলে এখানকার বামরা হলো, বামপন্থী শক্তিগুলো আওয়ামী লীগের এজেন্ট, অথচ ৯১ সালে ৯৩ সালের পরে বাংলাদেশের বামপন্থী দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের কোনো ইউনিটি হয়নি, কিন্তু ৯৬ সালে জামাতের সাথে হয়েছে। এবং যদি জামাত এখানে ফ্যাসিস্টদের উত্থানের কথা বলে, জামাতের হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে ৯৬ সালে। আর জামাত যখন বিএনপির সাথে থেকেছে, মন্ত্রিত্ব ভোগ করেছে, তখন কি বিএনপির কোনো কাজের সমালোচনা করেছে? বিএনপি যে ভুলগুলো করেছিল তার সমালোচনা করেছে? নো। আওয়ামী লীগের ১৫ বছর বিএনপির পাখার নিচে সে আশ্রয় নিয়েছিল, তার কাছ থেকে প্রতীক ধার নিয়ে নির্বাচন করেছে। বিএনপি খারাপ হয়ে গেল কবে? ডক্টর ইউনূস চলে যাওয়ার পরের যে ১.৫ বছর এবং নির্বাচন হওয়ার টাইমটা। কেন জানেন? কারণ হচ্ছে জামাত এতদিন কখনো আওয়ামী লীগের কাঁধে, কখনো বিএনপির কাঁধে থেকে শক্তি অর্জন করেছে, এবং জুলাই ঐক্যটা নষ্ট হলো তাদের কারণে। এটা জুলাই ঐক্য না, এটা হচ্ছে তাদের ক্ষমতার লোভের কারণে। জামাত যখন দেখেছে যে এখানে আওয়ামী লীগের অনুপস্থিত, মাঠটা এক ধরনের ভারসাম্যহীন হয়ে পড়েছে, সুতরাং এই সুযোগে আমি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষের সরকার ছিল এবং জামাতকে নানাভাবে সহযোগিতা করেছে, আমি যেটা আপনাকে শুরুতে বললাম, ডক্টর ইউনূসের প্রথম টার্গেটটা ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকা, সেকেন্ড টার্গেটটা ছিল জামাত এনসিপিকে ক্ষমতায় বসানো, এবং থার্ড টার্গেটটা ছিল যদি বিএনপি ক্ষমতায় বসে তাহলে বিএনপির হাত বেঁধে ফেলবো, তার চারিদিকে কাটা বিছিয়ে দেব। আমি অসংখ্য উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, প্রমাণ সহ বলতে পারি
যে ডক্টর ইউনূস এই চেষ্টাটা করেছেন? ফেল করেছেন, একটা বই লিখে ফেলেন। ফেল করেছেন না, আমি বলছি, আমি অনেকদিন ধরে বলছি এই কথা। আর বই লিখে ফেলেন। রিয়েলি আপনি ডক্টর ইউনূস যে কাজগুলো করেছেন তার চেষ্টাটা এটা ছিল। তা না হলে আপনি যে ওই যে পোস্টাল ব্যালট হঠাৎ করে আপনি এই সিদ্ধান্তটা নিলেন, আপনার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল? সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এবং ওটা নিয়ে অনেক ত্রুটি ধরা পড়েছে। ব্যালটের কোথায় প্রতীক বসবে, আপনি জামাতের প্রতীকটা যাতে সবার আগে চোখে পড়ে, আপনি করেছেন না? ডক্টর ইউনূস করেছে না? দেখেছি আমরা জোটগতভাবে বিএনপি কে এমন জায়গায় দিয়েছে যেখানে পাটখড়ি আছে, দেখলে একই রকম দেখা যায়। যেখানে আপনি জোট বাংলাদেশে জোট যে প্র্যাকটিস, একটা কমন প্রতীক নিয়ে সবাই নির্বাচন করে, বিএনপি আপত্তি করার পরেও সেটি শোনেননি। আপা একটু বলুক, এটা নিয়ে। আপা একটু, আপনি কি বলতেছিলেন একটু বলেন তো। আমি যেটা বলছিলাম এটা অনেক দুঃখজনক। আপনার যখন আপনি ব্যালটটাকে ভাঁজ করবেন, তখন দুইটা সিলটা দুই জায়গায় পড়বে, ওইভাবে তারা করেছিল। তাতে আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে। দুই জায়গায় যদি কালির দাগ থাকে, তখন আপনাদের পক্ষ থেকে বারবার যাওয়া হয়েছিল, হ্যাঁ বলা হয়েছে। নুরুল ইসলাম খান সাহেব এটার চিফ ছিলেন, উনি বারবার করে বলেছিলেন এটা, এবং বিদেশের সবগুলোই তো ইতিমধ্যে হয়ে গেছে, ভোট হয়ে গিয়েছিল, এবং আমরা ওইখানে আমরা লুজার হয়েছি। আমরা আরো অনেক ভোট পাইতাম, কিন্তু এই জায়গাটায় আমাদের সাথে এক ধরনের চিটিং করা হয়েছে, সিরিয়াস চিটিং করা হয়েছে। সেকেন্ড চিটিংটা কখন হলো? আপনার নোট অফ ডিসেন্ট সহ সংস্কার কমিটি আপনার জমা দেওয়া হলো, যেখানে সিগনেচার করলেন সালাউদ্দিন সাহেব আপনার বিএনপির পক্ষ থেকে। কিন্তু যেই দিন চিফ ঘোষণা দিলেন, ইন্টারিম চিফ, উনিই তো ঘোষণা দিলেন, উনি যখন ঘোষণা দিলেন তখন নোট অফ ডিসেন্ট নাই। আপনি দেখেন যে এটা কত বড় জালিয়াতি। একটা আপনি যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন যে গণভোট সম্পর্কে, সেটা না হয় আপনি মেনে নিতে পারেন, যুদ্ধ এবং ভালোবাসার মধ্যে কোনো আইন কাজ করে না। এটা একটা যুদ্ধ, ভোট যুদ্ধ, সিরিয়াস, যে যুদ্ধে গণতন্ত্র নাই ওই দেশে বহু বছর, সেইখানে না হয় সে বলেছে। কিন্তু আপনার তো নিজে, আমি যদি বলি আপনার কান চিলে নিয়ে গেছে, আপনি আগে কানে হাত দিবেন না চিলের পিছে দৌড়াবেন? তো ওই কানে হাতটা ওনারা না দিয়ে ওনারা কোনো আইন কানুনের তোয়াক্কা করলেন না, অথচ ওনারা রাষ্ট্রপতির হাতেই কিন্তু শপথ নিলেন। 106 ধারা মেনেই তারা শপথ নিলেন। তো শপথ নিলেন, পরে সেই রাষ্ট্রপতি ভালো না। ঠিক আছে, আমিও বলি রাষ্ট্রপতি ভালো না, কিন্তু আপনি যখন শপথ নিয়েই ফেলেছেন তখন কিন্তু আপনার আর এই দিক ওদিক আপনি বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। আপনার বন্ধন খোলার যে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে আপনি কাজ করতে পারবেন না। তারা তখন এটা বলা শুরু করলো। আর আমি যেটা বললাম, সালাউদ্দিন সাহেব নিজে বললেন বিএনপির পক্ষ থেকে যে আমরা যেখানে সিগনেচার করেছি সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, বাট এখানে নোট অফ ডিসেন্ট নাই। নাম্বার 1, নাম্বার 2, 4টা প্রশ্নের উত্তর কোনোদিন এক হতে পারে না। না, সেটা নিয়ে ভারসাম্যর তার ক্ষমতা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেই সঙ্গে আপনাদের 31 দফায় তার যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছিল এবং সংস্কারও ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছিল, সেগুলো কি শুরু হচ্ছে না হবে? দেখেন, রাষ্ট্রপতির ক্ষমতার যে কথাটা দিয়ে শরীফ শুরু করেছিলেন, যে তার ক্ষমতা হয়তো সীমিত থাকতে পারে, কিন্তু পদটা কিন্তু অনেক বড়। একটা রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কারণ বাংলাদেশে দুই জায়গাতে মহামান্য বলা হয়, একটা হচ্ছে রাষ্ট্রপতি, আরেকটা হলো আদালত, সর্বোচ্চ আদালত। তো সেইখানে রাষ্ট্রপতি মহামান্য, উনার এটা তো আছেই, এবং ওই অনেক ক্ষমতা সীমিত থাকলেও কিছু কিছু ক্ষমতা কিন্তু তার অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রের কোনো দুর্দশার সময় ওনার ভূমিকা, কিন্তু দেখলাম এবারও দেখেছি ওনার ভূমিকা চরম। এইবারও দেখেছেন 96-তে আব্দুর রহমান বিশ্বাস ছিলেন, তখন একটা কূ ঠেকিয়েছিলেন উনি। আবার এর পরে আপনার ইয়াজউদ্দিনের সময় উনি ঠেকাতে পারেন নাই, ওনার দূরদর্শিতার অভাবের কারণে। ওনার ফিলিং ছিল না তা না, কিন্তু ওনার দূরদর্শিতাই ছিল না। এই জন্য আমরা মনে করি রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা প্রাধান্য দিতে চাই। উনি তো রাজনীতি করতেন না, উনি একটা ইউনিভার্সিটি টিচার ছিলেন। তো সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট রাষ্ট্রপতির, এবং সেই জায়গায় আপনার মেধা, মনন, দেশপ্রেম, এই যে জিনিসগুলো সিরিয়াস থাকা দরকার, থাকতে হবে। এখন কি ভারসাম্যর যে বিষয়, আর যেটা আপনি বলছেন সেটাই আমি বলতে চাই, যে বিএনপি 31 দফা সমস্ত তার জোটের সবাইকে নিয়ে 31 দফা আপনার 2023 সালে ঘোষণা করেছিলেন সাংবাদিক সম্মেলন করে। সেই 31 দফায় কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্যের কথা বলা আছে। আচ্ছা, কিছু কিছু ক্ষমতা ওইদিকে দিয়ে একটা ভারসাম্য হবে, এবং পরবর্তীতে সংস্কার কমিটিতেও এই ভারসাম্যর কথাটা আসছে, এবং বিএনপি সেইখানে ইতিবাচক করেছে, তার রাজি হয়েছে। হ্যাঁ,
ইতিবাচক ছিলেন আছেন, সেই হিসেবে এই সরকারের সময় কিছুটা ভারসাম্যের জন্য ক্ষমতা তো কিছুটা দায়িত্ব বাড়তে পারে রাষ্ট্রপতির, আমরা মনে করি। আচ্ছা। এবং বাড়লেও আমি মনে করি যে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার অনেক দিনের রাজনীতির অভিজ্ঞতা আছে, একদম তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ, যিনি ঠাকুরগাঁও কিনা মানে পৌরসভা চেয়ারম্যান থেকে, এবং সেই চেয়ারম্যানটাও আপনার তিনি এখন স্বতন্ত্র ছিলেন। আমি তার চেয়ারম্যান থাকা অবস্থায় ছাত্র দলের একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে, তো তখন আমরা একদম ছোট ছাত্র দল করি, একদম 20-22 বছরের, তখন উনি চেয়ারম্যান ছিলেন। তো সেইখানে আপনার তার জনপ্রিয়তাটা দেখে এসেছি, তার ওই এলাকায় অবস্থানটা জানি, এবং রাজনীতিতে, পুরখাওয়া রাজনীতিতে উনি অনেক ভূমিকা রেখেছেন বাংলাদেশে। ফ্যাসিস্টের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো এই সব কিছু মিলে উনার মতো একজন পরিপূর্ণ রাজনৈতিক মানুষ, উনি নিশ্চয়ই উনার অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবেন। জি, শরীফুজ্জামান, মানে বিএনপির তো 31 দফায় রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির, সেই বিষয়ে উল্লেখ করা আছে, এবং সংস্কার আলোচনায় তারা সেখানে পজিটিভ ছিল। কিন্তু সাংবিধানিকভাবে আমরা দেখি যে রাষ্ট্রপতির যে সীমিত ক্ষমতা, মাঝে মাঝে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই জায়গাটায় ভারসাম্য আনাটা কতটা এখন জরুরি? মানে বিএনপি তো 2/3 মেজরিটি পেয়েছে, তারা তো চাইলেই পারে। ধন্যবাদ, এটা খুবই জরুরি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির গত কয়েক বছরের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে এখানে কতগুলো সংস্কার দরকার। আপনি যে ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি করেন না কেন, আমাদের রাজনীতিতে অন্ধকার জমেছে, ধুলা জমেছে, এটা পরিষ্কার করতে হবে। আমরা জুলাই ঘোষণা, ডক্টর মোহাম্মদ ইউনূসের চালাকি আছে, তার অনুমোদন ছাড়া বিএনপি অন্যান্য দলগুলো যেটাকে অনুমোদন করেছে সেটা পাল্টে ফেলা তার কনসার্ন ছাড়া হয়নি। তারপরেও তিনি যদি না চাইতেন এটি হতো না, কারণ তিনি তো এই ঐক্যমত্য কমিশনের প্রধান। সুতরাং তার সাথে আলোচনা না করে আমাদের আলী রিয়াজ সাহেব পাল্টে ফেলেছেন যে কাগজ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, ডক্টর ইউনূস কিছুই জানেন না, এটি তো সত্য না। তিনি জানতেন, এবং ওই যেটা বললাম যে কাটা বিছিয়ে রাখো, এটি একটা ইন্টেনশন ছিল। এখন সেই ডক্টর ইউনূসকে বিএনপি দেখার পরে প্রধানমন্ত্রী যদি তাকে হাত ধরে স্টেজে বসান, এটা যদি কৌশল হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা যদি পলিসি হয় তাহলে একটা বিপজ্জনক দিক। তার সময়কালে যে অন্যায় কাজগুলো হয়েছে, এটা যদি আপনি ইনডেমনিটি দেন তাহলে এটাও একটা খারাপ দিক হিসাবে বিবেচিত হবে। এবং আমি একটা লাইন বলতে চাই। আচ্ছা, আমি লাইনটা এক লাইনে শেষ করব। লাইনটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত বন্ধুবৎসল এবং অত্যন্ত সেই ভদ্রতার জায়গা থেকে ইন্টারিম সরকার প্রধান, এই জন্য উনি আমি ওইটাই বলছি, সৌজন্যতা হলে খুবই ভালো, কিন্তু আপনার তার অন্যায়গুলো বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্রপতি এই নির্বাচনে আমরা দেখছি যে সংসদের বিরোধী দল তারা ভোট দেবে না, তাদের আলাদা প্রার্থী আছে, কিন্তু নির্বাচনের পরে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার রাষ্ট্রপতি হন, তিনি যেন কেবল বিএনপির রাষ্ট্রপতি না হন, তিনি ওই সংসদের তার বিরুদ্ধে যারা ভোট দিবে তাদেরও যেন তিনি রাষ্ট্রপতি হন, এবং তার যোগ্যতা দিয়ে, তার ক্যারিশমা দিয়ে তিনি যেন জাতির অভিভাবক হয়ে ওঠেন। এবং আমাদের এখানে যে আবর্জনাগুলো জমেছে, একদিকে বিএনপির কতগুলো কাজ করছে, আবার তাদের খাই খাই রাজনীতি পুরোপুরি বন্ধ হয়নি, সংস্কৃতির পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের জায়গাটা মানুষ চায়, মানুষ কতগুলো ইতিবাচক অগ্রগতি দেখতে চায়, এবং সেই কাজটি করার ক্ষেত্রে রাষ্ট্রপতি যেন অভিভাবক হন, এবং তার যে ক্ষমতা, তার যে পরিবর্তনের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি বিএনপি সেটি যেন পালন করে। জামাত তার কাজ করুক, জামাত অন্যরা বিরোধীরা তারা যতই বিএনপি বিরোধী রাজনীতি করুক না কেন, বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে পরিবর্তনের, বিএনপি সেই কাজ। শ্রোতা এবং আমার সাথের আলোচকের শুভেচ্ছা। আমার পাশে একজন ভোটার বসেছিল, তো তাকে দিয়ে শুরু করলে মনে হয় ভালো হতো। নির্বাচনের ভোটার, যাই হোক, আমাকে বলতে দিয়েছেন, আমি যেটা বলবো তারপরে আপা নিশ্চয়ই তার ব্যাখ্যাটা দিবেন। হ্যাঁ, ভোটার, নির্বাচনের ভোটার। তো প্রথমত যদি জিজ্ঞেস করেন, এটা আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা অনিবার্য এবং অপরিহার্য উদ্যোগ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আমরা মোটামুটি জানি, তারপরেও তিনি সর্বোচ্চ রাষ্ট্রের ব্যক্তি হিসাবে শ্রদ্ধার জায়গাটা থাকেন। সুতরাং আমরা তার ক্ষমতা কতটুকু আছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই অভিভাবক হিসাবে কে দায়িত্ব পালন করছেন, এই আগ্রহটা থাকে। আচ্ছা, আপনি রাজনীতির একজন
পর্যবেক্ষক হিসাবে যদি জিজ্ঞেস করেন, আমাদের এখানে রাষ্ট্রপতিরা দায়িত্ব পালন করতে গিয়ে একেবারে শেষ পর্যন্ত তাদের সেই ইমেজটা ধরে রাখতে পেরেছে এটা বলা যাবে না। দ্বিতীয়ত, বিএনপির রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান চয়েজের ক্ষেত্রে এক ধরনের মিশ্রতা আছে, কখনো কখনো কতগুলো বিব্রতকর অবস্থায় পড়ারও ঘটনা আছে। তবে এবার যে সিদ্ধান্ত তারা নিয়েছেন যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি পলিটিশিয়ানের বাইরে কাউকে তারা চয়েস করছেন না, কারা করবেন না, এই জন্যই বললাম যে এই এইবারের চিন্তাটা সিদ্ধান্তটা- ভিন্ন রকম। হ্যাঁ, এই সিদ্ধান্তটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আচ্ছা, দ্বিতীয় জায়গাটা যদি জিজ্ঞেস করেন, আরেকটা জায়গায় ভালো লেগেছে, সেটা হলো যে এক ধরনের আলোচনা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হবে এবং আমাদের এখানে গসিপ প্রিয় জনগণ লন্ডনে তারেক রহমানের সাথে, প্রধানমন্ত্রী তখন তিনি হননি, তার সাথে আলোচনার পর এই ধরনের একটা গল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছিল। এখন এসে প্রমাণিত হলো যে সেটি এক ধরনের গসিপ ছিল। দ্বিতীয় জায়গাটা, বিএনপিকে আমি মনে করি যে বিএনপি খুব যথার্থ একটা সিদ্ধান্ত নিয়েছে